আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর জাম্প ও জাম্পিং স্টেটমেন্টের ব্যবহার সম্পর্কে আমরা জানব। প্রোগ্রামের সরল অনুক্রমকে ভঙ্গ করে প্রোগ্রামের এক লাইন থেকে পরবর্তী লাইনে না গিয়ে উপরে বা নিচে অন্য কোনো লাইন থেকে কাজ শুরু করলে তাকে জাম্প বলে। তার মানে কি বলছি আমরা, পর্যায়ক্রমে জাম্পে কি করবে, সিকোয়েন্স মানবে না, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে না গিয়েও উপরে অথবা নিচে যে কোনো লাইনে যেতে পারে। যে সকল স্টেটমেন্ট জাম্পের কাজে ব্যবহৃত হয় তাকে জাম্পিং স্টেটমেন্ট বলে। তাহলে যে সকল স্টেটমেন্ট আমাদের জাম্পের কাজে ব্যবহার করা হবে সেগুলোকে বলা হয় জাম্পিং স্টেটমেন্ট। জাম্পিং স্টেটমেন্টের মধ্যে আছে কন্টিনিউ স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট। হ্যাঁ, আমরা একটু কন্টিনিউ স্টেটমেন্ট সম্পর্কে একটু জানি। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। লুপে সাধারণত ফ্লো পরিবর্তন করার জন্য প্রোগ্রামিংয়ে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। তার মানে কি হবে, লুপের যে ফ্লোটা থাকবে, মানে ধারাবাহিকতা থাকবে, সেটাকে আমরা কি করব, পর্যায়ক্রমে চালানোর জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব। লুপের ভেতরের কিছু স্টেটমেন্টকে মাঝে মধ্যে এড়িয়ে যাওয়ার প্রয়োজন হয়, এক্ষেত্রে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। অর্থাৎ সিতে শর্তযুক্ত অথবা শর্তবিহীনভাবে কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। কোনো লুপের স্টেটমেন্ট অংশের যেখানে কন্টিনিউ পাওয়া যাবে সেখান থেকে পরবর্তী ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে না এবং স্টেটমেন্ট অংশ আবার প্রথম থেকে কাজ শুরু করবে। অর্থাৎ কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রাম পয়েন্টারকে পরবর্তী স্টেটমেন্ট বা লুপের প্রারম্ভে স্থানান্তর করে। তার মানে কি হবে, যেইখানে আমরা গিয়ে কন্টিনিউটা লিখব, যেখান থেকে কন্টিনিউ শুরু হয়েছে আমরা আবার তার নিচে কন্টিনিউর নিচে না গিয়ে আবার প্রথম থেকে শুরু করব। এইভাবে কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করবে। কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম দেখি, তাহলে আমাদেরকে আসলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি এখানে দুইটি পেজ আলাদা করে নিয়েছি। একটাতে আমি দেখাবো কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার না করে প্রোগ্রাম কিভাবে করতে হবে এবং সেই প্রোগ্রামের আউটপুট কেমন আসবে। আর একটা দেখাবো কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামে কি কি পরিবর্তন আসে সেটা আমরা দেখব। তো চলো আমরা এখন কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার না করে প্রোগ্রামটা কিভাবে করতে হবে এবং তার আউটপুট কী আসে সেটা আমরা এখন লিখে নিব, তারপরে আমি তোমাকে বোঝাবো। এবং পাশাপাশি আমি কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে প্রোগ্রামের কি কি পরিবর্তন আসলো এবং কেন পরিবর্তন আসলো সেটা আমি তোমাকে এখন বোঝাবো। আগে আমি প্রোগ্রামটা দুইটি আগে লিখে নিই, তারপরে তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। তাহলে আগে আমি লিখে নিই। দেখো, আমি এখানে দুইটি কোডই নিয়েছি, একটিতে কন্টিনিউ আমরা স্টেটমেন্ট ব্যবহার করেছি আর একটিতে করিনি। দেখো, আমরা যেটিতে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করিনি সেখানে দেখো আমরা জাস্ট ফর লুপ নিয়েছি। ফর লুপের মধ্যে এর ভ্যালু নিয়েছি 1 এবং কন্ডিশনটা দিয়েছি এ লেস দ্যান অর ইকুয়াল 5। তার মানে কি, এর ভ্যালু 5 হতে পারবে এবং 5-এর কম হতে পারবে, 5-এর বেশি হতে পারবে না। এবং এ প্লাস প্লাস মানে কি, এক এক করে বাড়বে। কন্ডিশন যদি মেনে চলে তাহলে প্রিন্ট প্রথমে করবে থ্যাঙ্ক, তারপরে করবে ইউ, মানে থ্যাংক ইউ একসঙ্গে আসবে। হ্যাঁ, আলাদা আলাদা। দেখো মাঝে কিন্তু স্পেস আছে এবং এইখানেও দেখো আমি কিন্তু একটা স্পেস দিয়েছি। হ্যাঁ, তো দেখো তারপরে রিটার্ন 0 হয়ে যাবে। যদি এটা কন্ডিশন যদি ব্রেক করে ফেলে তখন আর কাজ করবে না, তখন রিটার্ন 0 করে দিবে। এইখানে দেখো আমাদের আউটপুট পেয়েছি 5টিতেই কিন্তু আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পেয়েছি। হ্যাঁ, এইটিতে কিন্তু আমরা কি করেছিলাম, কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করিনি। ঠিক আছে, ব্যবহার না করার ফলে আমাদের থ্যাংক ইউ এটা চলে এসেছে। এইখানে দেখো আমি কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করেছি, আমাদের এই পর্যন্ত কিন্তু সেম আগেরটার মতোই সেম আছে, তাই না? দেখো সেম টু সেম কিন্তু আছে। শুধু এইখানে এসে কি করেছি, কন্টিনিউ যখন ব্যবহার করব তার মানে কি একটা শর্তের উপর তো কন্টিনিউ ব্যবহার করব। দেখো সেই শর্তটা কি দিয়েছি, ইফ এ ইজ ইকুয়াল টু এবং এ ইজ ইকুয়াল 4 হয়, আর এটা হচ্ছে বিট অর। এই অর
তার মানে কি এই দুইটার যে কোনো একটি ভ্যালু হলেও আমাদের আউটপুটে 1 হবে, সত্য হয়ে যাবে। তার মানে কি এর ভ্যালু যখন 2 হবে অথবা এর ভ্যালু যখন 4 হবে অথবা এর ভ্যালু 2 and 4 দুইটাই হবে, তখন আমাদের কি করব, এই কন্টিনিউতে চলে আসবে। কন্টিনিউটা তখন কাজ করবে। কন্টিনিউ কোথায় কাজ করবে? কন্টিনিউ তখন আর নিচেতে আসবে না, কন্টিনিউটা তখন আবার এই ফর লুপের মধ্যে পাঠাই দিবে এবং নিচেরটাকে আর কাজ করতে দিবে না। তার মানে কি যখন এর ভ্যালু 2 হবে এর ভ্যালু 4 হবে তখন আর এই যে আমাদের প্রিন্টএফ ইউ তখন কাজ করবে না। এটা হচ্ছে কন্টিনিউয়ের কাজ। কেন? কারণ আমি কিন্তু বলেছিলাম জাম্প স্টেটমেন্ট কি কাজ করবে। জাম্প স্টেটমেন্ট আমাদের সিরিয়ালি কাজ করতে দেবে না, ও হয়তো কি করবে উপরে অথবা নিচে পাঠাই দিবে, আমাকে হয়তো কোনো লাইন ব্রেক করে নিচে অথবা উপরে পাঠাই দিবে। এটা হচ্ছে আমাদের জাম্প স্টেটমেন্টের কাজ ছিল। তো এখানে কন্টিনিউ যেহেতু জাম্প স্টেটমেন্টের একটি স্টেটমেন্ট, সেহেতু ও কী করবে তখন আর নিচে আমাকে নামতে দেবে না, আমাকে আবার ফর লুপের মধ্যে ঢুকাই দিবে। তখন দেখো এইখানে দেখো এখন আমরা কি করেছি, যখন আমাদের ভ্যালু 1 হয়েছে তখন কিন্তু আমাদের এই কন্টিনিউ এটা কিন্তু আর কাজ করতে পারেনি। কেন? কারণ আমাদের এখানে ভ্যালু 2 এবং 4 এর জন্য কন্টিনিউ কাজ করবে, তাছাড়া কাজ করবে না। তখন দেখো থ্যাংক ইউ চলে এসেছে। যখনই আমাদের এর ভ্যালু 2 হয়ে গিয়েছে তখনই আমাদের কন্টিনিউ কাজ করেছে, ইউটাকে তখন আর প্রিন্ট করতে দেয়নি, ও ওখান থেকে ওকে আবার ফর লুপের মধ্যে ঢুকাই দিছে। তাহলে দেখো এই কারণে আমাদের 2 নাম্বার লাইনে যখন এর মান 2 তখন আমাদের থ্যাংক ইউটাকে কনসিডার করে ফেলেছে, থ্যাংক এসেছে, শুধু ইউটা আসেনি। আবার দেখো যখন আমাদের 4 নাম্বার লাইনে যখন আমরা এসেছি তখনও কিন্তু আমাদের কি করেছে, থ্যাংকটাকে শুধু প্রিন্ট করেছে, ইউটাকেও সাসপেন্ড করে দিয়েছে। কেন? কারণ ওই কন্টিনিউ এই প্রিন্ট এফ ইউ এটাকেও প্রদর্শন করতে দেয়নি, ও এখান থেকে জাম্প করে আবার ফর লুপে পাঠিয়ে দিয়েছে। তো দেখো তারপরে কিন্তু যখন 5th নাম্বার এসেছি তখন কিন্তু থ্যাংক ইউ চলে এসেছে, কারণ আমাদের এই 5th 2 এবং 4 এই কন্ডিশনটাকে ফলো করেনি, এই কারণে কন্টিনিউ কাজ করেনি তখন। তো দেখো এই ছিল আমাদের কন্টিনিউ স্টেটমেন্ট। একটাতে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করেছি, আরেকটিতে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করিনি। না করার ফলে আমাদের আউটপুট কেমন এসেছে এবং কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে আমাদের আউটপুট কেমন আসে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। তো এটা ছিল আমাদের কন্টিনিউ স্টেটমেন্টের প্রোগ্রাম। এখন আমরা দেখব ব্রেক স্টেটমেন্টের প্রোগ্রাম। ব্রেক স্টেটমেন্টও আমরা সেমভাবেই দেখব, একটাতে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব না, আর একটাতে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে দেখব কিভাবে এটা কাজ করে। দেখো আমি এখানে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার না করে একটি প্রোগ্রাম নিয়েছি, সেখানে আমাদের আউটপুট ভ্যালু আসছে 1 থেকে 6। দেখো এখানে আমি কি করেছি, ইন্টিজার টাইপের একটা কন্টেনার নিয়েছি, সেখানে ফর লুপ ব্যবহার করেছি, আমাদের স্টার্টিং ভ্যালু হয়েছে 1, কন্ডিশন দিয়েছি 6 এর সমান অথবা 6 থেকে ছোট এবং এ প্লাস প্লাস মানে এক ঘর করে বাড়বে। এর মধ্যে প্রিন্ট দিয়েছি %d/n, n মানে কি নিউ লাইন তৈরি হচ্ছে, আমাদের কোন ভ্যালুটা দেখাবে, এর ভ্যালুটা দেখাবে। তারপরে ফর লুপের এই ব্র্যাকেট ক্লোজ, রিটার্ন 0 ব্র্যাকেট ক্লোজ। আউটপুট ভ্যালু পেয়েছিলাম 1 2 3 4 5 6। কিন্তু এইখানে আমি ব্রেক স্টেটমেন্ট যখন ব্যবহার করেছি তখন দেখো এই পর্যন্ত সব ঠিক আছে। ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করার জন্য আমাকে একটা শর্ত দিতে হবে আর একটা লুপ ব্যবহার করতে হবে, কারণ আমরা কোন লুপ পর্যন্ত যাওয়ার পরে আমরা ব্রেক করবো সেটাকে তো অবশ্যই আমাদেরকে আইডেন্টিফাই করে দিতে হবে, ডিক্লিয়ারেশন করে দিতে হবে। তাহলে দেখো ইফ a = 3, যদি a = 3 হয়ে যায় তাহলে আমাদের তারপর থেকে ব্রেক হয়ে যাবে। অথবা এই কোডেই আমরা যদি এটা লিখতে পারি a > 2, a যদি > 2 হয়ে যায় তাহলে আমাদের লুপ ব্রেক করে দিবে, আর কাজ করতে দিবে না। দেখো তাহলে কি হচ্ছে, যখন আমাদের ভ্যালু 1 হয়েছে, 1 তো অবশ্যই আমাদের 3 থেকে ছোট অথবা 2 থেকে বড় না, এই কারণে আমাদের ব্রেক হয়নি, হয়ে গেল। 2 যখন ছিল, 2 কিন্তু দেখো আমাদের 3 সমান না, তার মানে 2 কিন্তু 2 থেকে ছোট না, 2 কিন্তু 2 এর সমান, এইটা কিন্তু এখনও কাজ করছে, তাই না? তখন আমাদের কি করবে, তখন আমাদের এই ভ্যালুটা প্রিন্ট করে দেবে। যখনই আমাদের ভ্যালু 3 নিয়েছি তখনই কিন্তু 3 এর সমান হয়ে গিয়েছে। তার মানে কি এই মানটা নেয়ার পরেই আমার আর কাজ করা বন্ধ করে দিবে। বিষয়টা কি ক্লিয়ার? ব্রেক কি করবে, ব্রেক স্টেটমেন্ট যেইটার জন্য ব্রেক হয়েছে ওই মানটা রেখে বাকি আর নেবে না। তার মানে কি হবে, দেখো 3-র জন্য কিন্তু আমাদের এটা ব্রেক হয়ে গিয়েছে, 3টা নেয়ার সাথে সাথেই এই কন্ডিশনটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। এই কন্ডিশনটা আর কাজ করছে না জন্য তখন এটা ব্রেক করে দিবে, বাকি যে মানগুলো ছিল 4 5 6 সেগুলোকেও কি করে দেবে, সাসপেন্ড করে দিবে, সেগুলোকে বাতিল করে দিবে। তাহলে কি বুঝতে পারলাম যে ব্রেক যেই স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট কি করবে, যেই মানের জন্য ব্রেক হয়েছে ওই মান পর্যন্ত এসে থেমে যাবে।
তার মানে কি এই শর্তটা দেখো যখন 3 হয়েছে তখন মানে কি এই শর্তটা তখন পূরণ হয়ে গিয়েছে, যে a সমান 3 শর্ত যখনই পূরণ হয়েছে তখনই আমাদের ব্রেক হয়েছে। যখন শর্ত পূরণ হয়নি ততক্ষণ আমাদের মান চলতেছিল। যদি আমরা এখানে 4 দিতাম তার মানে কি এখানে আরেকটা ভ্যালু পেতাম 4, যদি এখানে 6ই দিতাম তাহলে আমরা সবগুলোই ভ্যালু কিন্তু পেয়ে যেতাম। তো এই হচ্ছে আমাদের ব্রেক স্টেটমেন্টের কাজ। তাহলে দেখো ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করলে যে শর্তটা মেনেছে, শর্ত যখনই পূরণ হয়ে যাবে তখনই আমাদের কি হয়ে যাবে, আমাদের ফর লুপটা তখন ব্রেক করে দিবে। এবং ব্রেক কিন্তু আমরা ওই সকল কন্ডিশনে ব্যবহার করব যে সকল কন্ডিশনে আমাদের আর গভীরে যাওয়ার প্রয়োজন নেই। আমরা একটা কন্ডিশন চালিয়ে দেব, চালিয়ে দেওয়ার মধ্যে ওর মধ্যে আমাদের যে মান প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো আমরা কনসিডার করে দিব, সেই জন্য কিন্তু আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। এই ছিল আমাদের ব্রেক স্টেটমেন্ট ব্যবহার না করে একটা কোড এবং ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে সেটা কাজ করে সেই একটা কোড। এখন আমরা দেখব গো টু স্টেটমেন্ট। দেখো আমি এখানে গো টু স্টেটমেন্ট ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রদর্শন করার একটি কোড লিখেছি। আসলে আগে এই কোডটা লেখার আগে দেখো এই কোডের মধ্যে একটু লেভেল আছে, গো টু লেভেল আছে, এইটা আগে একটু বুঝে নিই, তারপর আমরা কোডটা সম্পর্কে জানবো। দেখো গো টু স্টেটমেন্ট বলছে সি প্রোগ্রামের সাধারণ ধারাকে পরিবর্তন করার জন্য গো টু স্টেটমেন্ট ব্যবহার করা হয়। সাধারণত প্রোগ্রামের কোনো একটি অংশের কাজ বন্ধ রেখে অন্য একটি অংশকে সচল করাই গো টু স্টেটমেন্টের লক্ষ্য। অর্থাৎ শর্তযুক্ত বা শর্তবিহীনভাবে এক স্টেটমেন্ট থেকে উপরে বা নিচে অপর কোনো স্টেটমেন্টের নিয়ন্ত্রণ স্থানান্তর করার জন্য গো টু স্টেটমেন্ট ব্যবহার করা হয়। গো টু স্টেটমেন্টের ফরম্যাট হচ্ছে লেভেল দিতে হবে আর লাস্টে গিয়ে গো টু লেভেল দিতে হবে। দেখো এখানে লেভেল একটা নাম যা ভেরিয়েবলের নাম লেখার নিয়ম অনুসরণ করে নামের পর কোলন দিতে হবে। দেখো আমরা এখানে কিন্তু লেভেল একটা নাম নিয়েছি, নামের পরে কোলন দিয়েছি। তারপরে বলছে একই প্রোগ্রাম বা ফাংশনে প্রয়োজনে ভিন্ন ভিন্ন নামে একাধিক লেভেল স্টেটমেন্টের উপর বা নিচে ব্যবহার করা যেতে পারে। গো টু স্টেটমেন্টের উপরে লেভেল স্টেটমেন্ট ব্যবহারের কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহারের অনুরূপ। তার মানে কি কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করলে কেবল উপরের দিকে জাম্প করা যায়, কিন্তু গো টু ব্যবহার করলে প্রোগ্রামের সামনে কিংবা পিছনে যে কোনো স্থানে স্থানান্তর বা জাম্প করা যায়। গো টু স্টেটমেন্ট ইফ, এলস ইফ, ফর, হোয়াইল ইত্যাদি ছাড়া সরাসরি কাজ করতে পারে। তবে সাধারণত গো টু স্টেটমেন্ট ব্যবহার করে ইফ, এলস ইফ স্টেটমেন্টের সাথে সম্পর্কিত শর্ত সাপেক্ষে প্রোগ্রামের ওপর কোনো স্থানে জাম্প করা যায়। সেক্ষেত্রে শর্তের মান সত্য হলে গো টু স্টেটমেন্ট কার্যকরী হয়, অন্যথায় কম্পাইলার গো টু স্টেটমেন্ট উপেক্ষা করে পরবর্তী স্টেটমেন্টে সম্পাদন করে। তাহলে এবার আমরা কোডটা এখন আমরা বুঝতে পারবো। দেখো আমরা কি করেছি, লেভেল, তার মানে কি আমরা লেভেলটাকে নাম দিয়েছি, ভেরিয়েবলের নাম দিয়েছি লেভেল, লেভেলের পরে কোলন দিয়েছি। এইখানে আমরা বলবো প্রিন্ট করব কি, প্রিন্ট করব এর ভ্যালু। এর ভ্যালু কিন্তু প্রথমে 1 দিয়ে শুরু করেছি, প্রিন্ট করব এর ভ্যালু করা হয়েছে। তারপরে কি করব, এক ঘর বাড়িয়ে দেব। দেখো a+1 দিব, প্রথমটার মান 1 ছিল, তারপরটার মান কত হবে 1 + 1 মানে কত 2। এইটা আবার এই শর্তটাকে দেখবে, ইফ এর মান মানে 2 যদি 10-এর সমান অথবা 10-এর থেকে ছোট হয় তাহলে গো টু লেভেল মানে লেভেলে চলে যাব, এখান থেকে গো টু লেভেলে চলে যাব। দেখো যেহেতু 2 ছিল, এভাবে ধাপে 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 যখন 10 চলে এসেছে, যখন এর মান 10 হয়েছে তখন কিন্তু এটা সত্য হয়েছে, তখন আমরা গো টু লেভেলে চলে গিয়েছে। মানে লেভেলটা কি, একটা নাম কিন্তু আমাদের, হ্যাঁ। তো এই লেভেলে চলে এসেছি আমরা। লেভেলে আসার পরে আমরা আবার একটা ঘর বৃদ্ধি করেছি, মানে 10-এর সঙ্গে 1 যুক্ত করেছি, এর ভ্যালু তখন 11। তখন দেখো এই শর্তটা তখন আর মানেনি। আমরা কিন্তু কি পড়েছি, গো টু স্টেটমেন্টে কিন্তু পড়েছি, যখন গো টু স্টেটমেন্ট তার যে শর্তটা যখন আর পূরণ করতে পারবে না, তখন গো টু স্টেটমেন্ট আর কাজ না করে তারপরের ধাপে চলে যাবে। তারপরের ধাপে কি আছে, রিটার্ন 0। তার মানে কি, যখন এই যে এর ভ্যালু 11 হয়ে যাবে তখন গো টু আর কাজ করবে না, এই লেভেলে এইখানে আর আসতে পারবো না, এবং এই শর্তটা আমরা তখন আর 11টাকে আর প্রিন্ট করতে পারবো না, কারণ প্রিন্ট করতে হলে তো আমাদের লেভেলে আবার ফিরে আসতে হবে, গো টু লেভেলে যাইতে হবে। তো লেভেলে যেহেতু যাইতে পারছি না, তখন আমরা রিটার্ন 0-তে চলে যাবো, তারপরের ধাপে চলে আসবো। রিটার্ন 0 মানে কি, প্রোগ্রাম শেষ, তখন আমরা এই যে আমাদের 10টি ভ্যালু তখন প্রদর্শন করবে, 11 আমাদের প্রদর্শন করবে না। এই হচ্ছে আমাদের গো টু স্টেটমেন্টের ব্যবহার। এখন চলো আমরা একটু কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট দুইটা একসঙ্গে কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু দেখব।
দেখো আমি এখানে কন্টিনিউ ও ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখেছি। সেই প্রোগ্রামটা ছিল আমাদের একটা পজিটিভ নাম্বার, মানে আমি যে কোনো একটা নাম্বার নিব সেটা পজিটিভ শুধু শো করবে, নেগেটিভ নাম্বার শো করবে না। দেখো আমি এখানে ফর লুপের মধ্যে প্রথমে কোনো কন্ডিশন দেইনি, তারপর এখানে আমরা লিখেছি প্রিন্ট এফ ইন্টার দ্য পজিটিভ নাম্বার, তার মানে কি আমাদের একটা নাম্বার নেওয়ার জন্য বলবে, তার মানে আমাদেরকে এখন একটা নাম্বার নিতে হবে, আর ইনপুট নিতে হলে তো স্ক্যান এফের কাজ। স্ক্যান এফ দিয়ে আমরা এ নামে এ কন্টেনারে একটি নাম্বার নিয়েছি। তারপর আমরা ইফ দিয়েছি, ইফ এ যদি 0 থেকে বড় হয়, তার মানে কি পজিটিভ নাম্বার হয়, তাহলে আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউ হবে। আর যদি আমাদের পজিটিভ নাম্বার না হয়, প্রোগ্রাম আর কন্টিনিউ হবে না, কোনো আউটপুট প্রদর্শন করবেই না। যদি এটা কাজ করে তাহলে কন্টিনিউ হয়ে প্রিন্ট এফে চলে আসবে, এলস যদি এটা এই শর্ত কাজ না করে তাহলে ব্রেক হয়ে যাবে, এটা আর কাজই করবে না। তারপর দেখো প্রিন্ট এফে কী আসবে, ইউ হ্যাভ ইন্টার্ড যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা, মানে কি পজিটিভ নাম্বারটাই শুধু শো করবে। দেখো আমি এখানে আউটপুটে ইন্টার দ্য পজিটিভ নাম্বার একটা দিয়েছি -6, একটা দিয়েছি +6, তাহলে আমাকে এখানে কি শো করবে, ইউ এন্টার্ড কি দেখাবে, -6 কি দেখাবে, অবশ্যই দেখাবে না, কারণ আমরা এখানে তো মাইনাসকে তো বর্জন করেছি। যদি মাইনাস ভ্যালুই আসে তাহলে তো এটা ব্রেক হয়ে যাবে, আমাদের প্রোগ্রামটা কাজই করবে না। আর তখন আমাদের কি হবে, এখানে ইউ হ্যাভ ইন্টার্ড এই যে এই ভ্যালুটা চলে আসবে। তার মানে কি এই দুইটা আমরা ইনপুট আকারে নিয়েছি আই, এই দুইটা হচ্ছে আই আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট চলে আসবে। ঠিক আছে, দেখো এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি এবং এই দুইটা ভ্যালু যদি আমরা দিই আলাদা আলাদাভাবে, তাহলে কি হবে, আমাদের ইউ হ্যাভ ইন্টার্ড এই 6 পজিটিভ 6টাই শুধু আমাদের দেখাবে, কিন্তু আমাদের নেগেটিভ 6 কখনোই দেখাবে না। ঠিক আছে, তো এই ছিল আমাদের কন্টিনিউ ও ব্রেক স্টেটমেন্ট, মানে দুইটা একসঙ্গে কম্বিনেশন করে একটা প্রোগ্রাম। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট এগুলো কিন্তু আমরা শেষ করেছি। আগামী দিন আমরা অ্যারে সম্পর্কে জানবো, অ্যারে এবং ফাংশন কিভাবে কাজ করে সেটা আমরা আগামী ক্লাসে শিখব। তো দেখো আমাদের কিন্তু পঞ্চম অধ্যায়ের অলমোস্ট শেষ, এবং আমি যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে একদম ইজি ওয়েতে শেখানোর চেষ্টা করেছি। এর মধ্যেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রোগ্রাম বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।